আমার সে মিডিয়াম ছিলেন একজন লেখিকা। তার বর্ণনা অনুযায়ী আমি বলছি। সেই সন্ধ্যার কিছু ঘটনা আমার খুব স্পষ্টভাবে মনে আছে, আর বাকিগুলো যেন কিছু অস্পষ্ট ভাঙা স্বপ্নের মতো। এ কারণেই একটা ধারাবাহিক গল্প বলা এত কঠিন। এখন আমার কোনো ধারণাই নেই যে কি আমাকে লন্ডনে নিয়ে গেছিল এবং এত রাতে ফিরিয়ে এনেছিল। লন্ডনে আমার অন্য সব সফরের সাথে এটিও মিশে গেছে। কিন্তু সেই ছোট্ট গ্রাম্য স্টেশন থেকে নামার পর থেকে সবকিছু অসাধারণভাবে পরিষ্কার। আমি সেই মুহূর্তটা আবার যাপন করতে পারি। তার প্রতিটি ক্ষণ আমার খুব ভালো করে মনে আছে। প্ল্যাটফর্ম ধরে হেঁটে যাওয়ার কথা এবং প্ল্যাটফর্মের শেষে থাকা আলোকিত ঘড়িটার দিকে তাকানোর কথা, যেটা বলছিল তখন 11:30 বাজে। আমার এটাও মনে আছে যে আমি ভাবছিলাম মধ্যরাতের আগে বাড়ি ফিরতে পারবো কিনা। তারপর আমার মনে পড়ে বাইরে আমার জন্য অপেক্ষারত বড় গাড়িটার কথা, যার ঝলমলে হেডলাইট আর পালিশ করা পিতলের ঝিলিক ছিল। ওটা ছিল আমার নতুন 30 হর্স পাওয়ারের রোভার গাড়ি, যেটা সেদিনই ডেলিভারি হয়েছিল। আমার এটাও মনে আছে যে আমি আমার ড্রাইভার পার্কিন্সকে জিজ্ঞেস করেছিলাম গাড়িটা কেমন চলেছে, আর সে বলেছিল যে তার মতে গাড়িটা চমৎকার। আমি নিজেই চালিয়ে দেখি, আমি বললাম, আর ড্রাইভারের আসনে উঠে বসলাম। গিয়ারগুলো তো একরকম নয়, সে বলল। সম্ভবত স্যার আমারই চালানো উচিত। না, আমি চালিয়ে দেখতে চাই। আর এভাবেই আমি গাড়ি চালানোর সিদ্ধান্ত নিলাম এবং আমরা বাড়ির দিকে 5 মাইলের পথ চলা শুরু করলাম। আমার পুরনো গাড়িতে গিয়ারগুলো ছিল একটা দণ্ডের ওপর খাঁজ কাটা, যেমনটা সবসময় থাকতো। এই গাড়িতে উঁচু গিয়ারে যাওয়ার জন্য গিয়ার লিভারটা একটা গেটের মধ্যে দিয়ে পার করতে হতো। এটা আয়ত্ত করা কঠিন ছিল না, এবং শীঘ্রই আমার মনে হলো যে আমি ব্যাপারটা বুঝে গেছি। নিঃসন্দেহে অন্ধকারে একটা নতুন পদ্ধতি শিখতে শুরু করাটা বোকামি ছিল, কিন্তু মানুষ প্রায়শই বোকামি করে, আর তার জন্য সবসময় পুরো মূল্য দিতে হয় না। ক্রিস্টাল হিলে না পর্যন্ত আমি বেশ ভালোভাবেই এগোচ্ছিলাম। এটা ইংল্যান্ডের সবচেয়ে খারাপ পাহাড়গুলোর মধ্যে একটা, 1.5 মাইল লম্বা এবং কিছু জায়গায় 6 ভাগের 1 ভাগ খাড়া, সাথে 3টি বেশ তীক্ষ্ণ বাঁক। আমার পার্কের গেটটা লন্ডনের প্রধান রাস্তার উপর, ঠিক এর পাদদেশেই অবস্থিত। আমরা এই পাহাড়ের চূড়ার উপর ঠিক উঠেছিলাম, যেখানে ঢালটা সবচেয়ে খাড়া। সেই জায়গাতে তখনই সমস্যাটা শুরু হলো। আমি সর্বোচ্চ গতিতে ছিলাম এবং গাড়িটাকে মুক্ত করতে চাইছিলাম, কিন্তু একটা গিয়ারের মাঝে আটকে গেল এবং আমাকে আবার সর্বোচ্চ গতিতে ফিরে যেতে হলো। এই সময়ের মধ্যে গাড়িটা প্রচণ্ড গতিতে চলছিল, তাই আমি 2টো ব্রেকই চেপে ধরলাম, আর একের পর এক ব্রেকই কাজ করা বন্ধ করে দিল। যখন আমার ফুট ব্রেকটা সশব্দে খুলে গেল তখন ততটা খারাপ লাগেনি, কিন্তু যখন আমার সাইড ব্রেকের ওপর পুরো ভর দিলাম এবং লিভারটা কোনো বাধা ছাড়াই ঝনঝন করে তার শেষ সীমায় পৌঁছে গেল, তখন আমার গা ঘিন ঘিন করে উঠল। এই সময়ের মধ্যে আমরা প্রায় ঝড়ের বেগে ঢাল বেয়ে নামছিলাম। আলোগুলো ছিল চমৎকার এবং আমি প্রথম বাঁকটা ঠিকঠাকভাবেই পার করলাম। তারপর আমরা দ্বিতীয়টাও পার করলাম, যদিও অল্পের জন্য খাতটা এড়িয়ে গেলাম। এরপর ছিল 1 মাইলের সোজা রাস্তা,
যার নিচে ছিল তৃতীয় বাঁক, আর তারপরে পার্কের গেট। যদি আমি ওই বন্দরে ঢুকে পড়তে পারতাম তাহলে সব ঠিক হয়ে যেত, কারণ বাড়ির দিকের খাড়া ঢালটা গাড়িটাকে থামিয়ে দিত। পার্কিন্স চমৎকার আচরণ করেছিল, আমি চাই এটা সবাই জানুক। সে ছিল একদম শান্ত ও সতর্ক। আমি একেবারে শুরুতেই বাঁকটা নেওয়ার কথা ভেবেছিলাম, আর সে আমার উদ্দেশ্যটা বুঝে ফেলেছিল। সে বলল, এটা করবেন না স্যার, এই গতিতে এটা উল্টে যাবে আর আমাদের ওপরে এসে পড়বে। অবশ্যই, সে ঠিকই বলেছিল। সে ইলেকট্রিক সুইচের কাছে পৌঁছে সেটা বন্ধ করে দিল। ফলে আমরা মুক্ত হলাম, কিন্তু আমরা তখনও ভয়ঙ্কর গতিতে ছুটছিলাম। সে স্টিয়ারিং হুইলে হাত রাখল। সে বলল, আমি গাড়িটা স্থির রাখব যদি আপনি লাফ দিয়ে ঝুঁকি নিতে চান। আমরা ওই বাঁকটা কখনোই ঘুরতে পারবো না, লাফ দেওয়াই ভালো স্যার। আমি বললাম, না, আমি চালিয়ে যাব, আপনি চাইলে লাফ দিতে পারেন। সে বলল, আমিও আপনার সাথেই চালিয়ে যাব স্যার। যদি এটা পুরনো গাড়িটা হতো, আমি গিয়ার লিভারটা সজোরে রিভার্সে দিয়ে দেখতাম কি হয়। আমার ধারণা বাড়ির গিয়ার নষ্ট হয়ে যেত বা কোনোভাবে ভেঙে চুরে যেত, কিন্তু তাতে এতটা ঝুঁকি থাকতো হয়তো। যা হোক, আমি অসহায় ছিলাম। পার্কিন্স পার হবার চেষ্টা করলো, কিন্তু ওই গতিতে তা করা সম্ভব ছিল না। চাকাগুলো প্রচন্ড বাতাসের মতো ঘুরছিল আর বিশাল কাঠমোটা চাপের কারণে ক্যাঁচ ক্যাঁচ করে গোঙাচ্ছিল। কিন্তু আলোগুলো ছিল চমৎকার, আর 1 ইঞ্চি পর্যন্ত স্টিয়ারিং ঘোরানো যাচ্ছিল। আমার মনে আছে, আমি ভাবছিলাম যে আমার সাথে যারই দেখা হবে তার কাছে আমাদের কি ভয়ঙ্কর অথচ মহিমান্বিত এক দৃশ্য মনে হবে। রাস্তাটা ছিল সরু, আর আমাদের পথে যেই আসুক না কেন আমরা ছিলাম তার জন্য এক বিশাল গর্জনরত সোনালী মৃত্যু। একটা চাকা পাড়ের ওপর 3 ফুট উঁচুতে তুলে আমরা মোড়টা ঘুরলাম। আমি ভেবেছিলাম আমরা নিশ্চিত পড়ে গেছি, কিন্তু এক মুহূর্ত টলমল করার পর গাড়িটা সোজা হয়ে তীব্র বেগে এগিয়ে চলল। ওটাই ছিল তৃতীয় এবং শেষ মোড়। এখন শুধু পার্কের গেটটা বাকি ছিল। ওটা আমাদের মুখ করেই ছিল, কিন্তু ভাগ্যক্রমে সরাসরি আমাদের দিকে নয়। গেটটা ছিল মূল রাস্তা ধরে প্রায় 20 গজ বাঁ দিকে, যে রাস্তায় আমরা গিয়ে পড়েছিলাম। হয়তো আমি ওটা পার হতে পারতাম, কিন্তু আমার ধারণা পাড়ের ওপর ওঠার সময় স্টিয়ারিং গিয়ারে ঝাঁকুনি লেগেছিল। চাকাটা সহজে ঘুরছিল না। আমরা তীব্র বেগে গলি থেকে বেরিয়ে এলাম। আমি বাঁ দিকে খোলা গেটটা দেখতে পেলাম। আমি কবজির সমস্ত শক্তি দিয়ে চাকাটা ঘোরালাম। পার্কিন্স আমার শরীর দেখে বলল, স্যার, গেট পার হতে হবে। তারপর পার্কিন্স আর আমি শরীর ছুঁড়ে গেটটা পার হলাম, আর ঠিক তার পরের মুহূর্তেই ঘন্টায় 50 মাইল বেগে আমার ডান চাকাটা সজোরে আমার নিজের গেটের ডান দিকে স্তম্ভে গিয়ে লাগলো। আমি বিকট শব্দটা শুনলাম। আমার মনে হচ্ছিল আমি শূন্যে উড়ছি। আর তারপর যখন আমি আবার নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন হলাম, তখন আমি
ড্রাইভওয়ের লজ সংলগ্ন দিকের ওক গাছগুলোয় ছায়ায় কিছু ঝোপঝাড়ের মধ্যে ছিলাম। আমার পাশে একজন লোক দাঁড়িয়েছিল। প্রথমে আমি ভেবেছিলাম সে পারকিন্স, কিন্তু যখন আমি আবার তাকালাম দেখলাম সে স্ট্যানলি, যাকে আমি কয়েক বছর আগে কলেজে চিনতাম এবং যার প্রতি আমার সত্যিকারের স্নেহ ছিল। স্ট্যানলির ব্যক্তিত্ব সবসময় আমার জন্য এক বিশেষ সহানুভূতির ছিল এবং আমি এটা ভেবে গর্বিত ছিলাম যে তার উপর আমারও একই রকম প্রভাব ছিল। এই মুহূর্তে তাকে দেখে আমি অবাক হয়েছিলাম, কিন্তু আমি যেন এক স্বপ্নালু মানুষের মতো ছিলাম, মাথা ঘোরা আর কাঁপুনি নিয়ে, এবং কোনো প্রশ্ন না করে যা দেখছি তা মেনে নিতে পুরোপুরি প্রস্তুত ছিলাম। কি প্রচন্ড শব্দ! হে ঈশ্বর, কি ভয়ানক শব্দ! স্ট্যানলি মাথা নাড়ল এবং সেই আঁধারের মধ্যেও আমি দেখতে পেলাম যে সে সেই মৃদু বিষণ্ণ হাসি হাসছে যা আমি তার সাথে মিলিয়ে নিয়েছিলাম। আমি নড়তে একেবারেই অক্ষম ছিলাম। সত্যি বলতে নড়ার চেষ্টা করার কোনো ইচ্ছাও আমার ছিল না, কিন্তু আমার ইন্দ্রিয়গুলো অত্যন্ত সজাগ ছিল। আমি দেখলাম মোটরের ভাঙা অংশটা চলন্ত লণ্ঠনের আলোয় আলোকিত হয়ে আছে। আমি ছোট একটা দল দেখলাম আর চাপা স্বর শুনতে পেলাম। সেখানে ছিলেন লজের মালিক আর তার স্ত্রী এবং আরও দু একজন। তারা আমার দিকে কোনো মনোযোগ দিচ্ছিলেন না, বরং গাড়িটার চারপাশে খুব ব্যস্ত ছিলেন। তারপর হঠাৎ আমি যন্ত্রণার একটা চিৎকার শুনলাম, ওর ওপর ওজন পড়েছে, আস্তে তোলো! একটা কণ্ঠস্বর চেঁচিয়ে উঠল। এটা শুধু আমার পা, বলল আরেকজন, যেটাকে আমি পারকিন্স বলে চিনতে পারলাম। মালিক কোথায়? সে আতঙ্কের সাথে চেঁচিয়ে উঠল। এই তো আমি উত্তর দিলাম। পারকিন্স, এই তো আমি। কিন্তু মনে হলো ওরা আমার কথা শুনতে পেল না। ওরা সবাই গাড়িটার সামনে পড়ে থাকা কোনো কিছুর ওপর ঝুঁকেছিল। স্ট্যানলি আমার কাঁধে হাত রাখল। তার স্পর্শ ছিল অবর্ণনীয় প্রশান্তিদায়ক। এত কিছুর পরেও আমার নিজেকে হালকা আর সুখী মনে হচ্ছিল। ব্যথা নেই তো? সে বলল। একদমই না স্ট্যানলি, কখনোই থাকে না। আর তারপর হঠাৎ বিস্ময়ের একটা ঢেউ আমাকে গ্রাস করল। স্ট্যানলি? আরে, স্ট্যানলি তো বোমার যুদ্ধের সময় ব্লুমফান্টাইনে মন্ত্রের রোগে মারা গিয়েছিল। স্ট্যানলি! স্ট্যানলি! আমি চেঁচিয়ে উঠলাম, আর কথাগুলো যেন আমার গলায় আটকে গেল। স্ট্যানলি, মৃত! সে তার সেই পুরনো সৌম্য বিষণ্ণ হাসি নিয়ে আমার দিকে তাকালো। তুমিও তো মৃত, সে উত্তর দিল।